সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। জুলাই নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যকারীরা ছোট লোক মন্তব্য ডাক্তার শফিকের। চেতনা বিক্রি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হত্যার শিকার 61 জন, পরিচয় মিলেছে 58 জনের। তদন্ত প্রতিবেদন দাখিল 21 জুলাই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার আমলে 2022 বিশ্বকাপ সম্প্রচারে 140 কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সাংবাদিক নীতিমালা, জানালেন তথ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আব্দুল্লাহ, যুক্ত হব তার সাথে। মামুন, টানটান উত্তেজনার বিশ্বকাপ, আর্জেন্টিনার সমর্থকদের হতাশ করে স্পেনের জয়, কি অবস্থা, কেমন দেখছেন সেখানে ভক্তদের? মাহমুদ, আপনি জানেন যে এর আগে রাত 1টার সময় আপনাকে জানিয়েছিলাম খেলা শুরু হয়েছে রাত 1টায়, এখন হচ্ছে রাত 4টা। এতক্ষণ পর্যন্ত খেলা কিন্তু গড়িয়েছে। ঢাকা শহর উচ্ছ্বাসের শহর। ঢাকা শহর একটি বেশ শুরু থেকেই কিন্তু উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছিল রাত 1টা থেকে। এখন পর্যন্ত সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত কোটি আর্জেন্টিনার সমর্থককে কাঁদিয়ে স্পেন কিন্তু কাপ নিয়ে নিল, বিশ্বকাপ ফাইনালের যে কাপ। আপনি জানেন যে টান টান উত্তেজনায় খেলা চলেছে প্রায় 3 থেকে 4 ঘন্টা, 3 ঘন্টার বেশি সময়। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি টিএসসিতে স্পেন সমর্থকদের যে উচ্ছ্বাস। তবে এখানে বেশিরভাগ সমর্থক কিন্তু ব্রাজিলের সমর্থক ছিল, আমরা দেখেছি ব্রাজিলের সমর্থকরা। আমরা এখন সাথে কথা বলতে চাই, কেমন লাগছে? 70 জয় আছে। চোরের দল দালালরা আজকে পালিয়ে আউ আউ করে পালিয়েছে। আমি বলে না, এটা ব্রাজিলের খেলা। এটা স্পেন ব্রাজিল রূপ ধারণ করে খেলেছে এবং চোরের দল পালিয়েছে। এখন আজকে প্রমাণিত হলো তোমরা যে বিগত বছর কাপ নিয়েছে স্পেন, কিন্তু ওনাদের যে কথাবার্তা তাতে বোঝা যাচ্ছে ওনারা স্পেনের জারুদ সন্তান। ওনারাই ব্রাজিলের পক্ষে। তারা আজকে যে আবির্ভাব দেখাচ্ছে তাদের লজ্জা পাওয়া উচিত। আমরা ফাইনালে গিয়ে আমরা 90 মিনিট খেলে তারপরে আমরা হেরেছি। তাদের মতো মাঝ মাঠে পেনাল্টির জন্য হারিনি। আজকে 70 জিতা জিতেছে, যেহেতু ব্রাজিল সাপোর্টার আমরা, সেহেতু ব্রাজিল সাপোর্টার ভাই। তবে আমার একটা প্রশ্ন, আপনাদের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল যে জয়টা মিশরকে দিচ্ছি, আমরা মিশরকে জয়টা দিচ্ছি মিশরকে। মিশর লাভ ইউ ম্যান, আই লাভ ইউ। দেখতে পাচ্ছেন স্পেন সমর্থকদের উচ্ছ্বাস, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। স্পেনের মধ্যে দেখতে পেয়েছি অনেক ব্রাজিল সমর্থক আছে, তারা এখানে কিন্তু উচ্ছ্বাস আনন্দে মেতে উঠেছে পুরো ঢাকা শহর। তবে আর্জেন্টিনা জিতলে এই আনন্দ আরো যে কয়েক গুণ বেড়ে যেত সেটি কিন্তু নিশ্চয় আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। টিএসসিতে যে আনন্দ উচ্ছ্বাস, এটি কিন্তু বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসে কিন্তু রাত 4টা পর্যন্ত 90 মিনিট খেলার পরেও আরো 30 মিনিট খেলা কিন্তু অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। মাহমুদ, নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন টিএসসিতে স্পেন সমর্থকদের। তবে অনেকে বলছেন এটি হচ্ছে সাময়িক স্পেন সমর্থক, অনেকে ব্রাজিল সমর্থক ছিলেন, এখানে ব্রাজিল সমর্থকদেরও আমরা দেখতে পাচ্ছি। মিনিট খেলার পরেও
আরো অতিরিক্ত 30 মিনিট খেলা গড়িয়েছে, এরপরেও কিন্তু আর্জেন্টিনা একটি গোলও দিতে পারেনি। অবশেষে স্পেনই 2026 সালের বিশ্বকাপের যে কাপ সেটি কিন্তু তারা নিয়েছে। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। মাহমুদ। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, 2026 ফুটবল বিশ্বকাপ জিতে নিল স্পেন, আর সেই উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন যারা সমর্থকরা আছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং মহসিন হল মাঠে যারা খেলা দেখতে এসেছিলেন তাদের বাক বিতণ্ড এবং খুনসুটি এবং তাদের উচ্ছ্বাস, কারো দুঃখ, সেই সব কিছু নিয়েই বিশ্বকাপ ফুটবলের যে উচ্ছ্বাস সেগুলো দেখলাম। আমাদের রিপোর্টার মামুন আব্দুল্লাহ আমাদের জানালেন। যাচ্ছে পরবর্তী সংবাদে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তা বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের প্রতি সম্মাননা জানাতে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের আস্থা ও বিশ্বাস আছে তারা ন্যায় বিচার ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবেন। সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল হতাশা জানিয়ে বলেন, গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে তোষামোদী বিরাজমান, এ থেকে বেরিয়ে বড় ধরনের বিপ্লব প্রয়োজন। অনুষ্ঠানে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে জুলাই অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে নগদ অর্থ সম্মাননা তুলে দেওয়া হয়। 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। কিন্তু আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। তো এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এর সুফল নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের কঠোর সমালোচনা করেছেন জামাত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা জুলাই বিপ্লব নিয়ে তাচ্ছিল্য করে তারা ছোট লোক। জুলাই আন্দোলনে হতাহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন তিনি। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। জুলাইতে যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন, শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরুন, স্মরণীয় করিয়ে রাখুন। কারণ এখনকার যে সরকার এই জুলাইয়ের ফসল, আমরা যারা বিরোধী দল জুলাইয়ের ফসল। কিন্তু আফসোস, অনেকেই উপকার ভুলে যান, স্মরণ থাকে না। জুলাইকে নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমি বলবো তারা ছোট লোক। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো পথে গেলে রাজনীতি টিকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই কারো একার নয়। যারা এমপি মন্ত্রী হবার জন্য জুলাই রাজনীতি করে তাদের জুলাই বিক্রি করে রাজনীতি না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ হোসেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর অভিযোগ করেন, জামাত দেশে রাজনৈতিক সংকট তৈরি করতে চায়। জুলাই কারো একার না। জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু
এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনের সাজা সামরিক আদালতের রায় অনুযায়ী কার্যকর করা উচিত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তবে সাজা কার্যকরে তাড়াহুড়ো না করে এই খুনের পেছনে বিদেশি কোনো শক্তির হাত ছিল কিনা সেই রহস্য উদ্ঘাটনে খুনিকে অধিকতর জিজ্ঞাসাবাদের পক্ষে মত দেন জিয়াউর রহমানের এই একান্ত সচিব। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে প্রথম শনাক্ত করার পাশাপাশি সরাসরি লক্ষ্য করে গুলিও চালান তৎকালীন মেজর মোজাফফর হোসেন। ঘটনার ৪৫ বছর পর পলাতক সেই খুনিকে গ্রেপ্তার করে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সামরিক সহকর্মী ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেনের সাজা সামরিক আইনেই সম্পন্ন করা উচিত। আগের বিচারটি তো সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়েছে, সুতরাং এবারও অন্যতা হওয়ার কোনো কারণ নেই। তবে এই হত্যাকাণ্ডের পিছনে কোনো বিদেশি শক্তি জড়িত কিনা এবং কারা পিছন থেকে কলকাঠি নিয়েছে, বিদেশি ষড়যন্ত্রের সাথে তাদের দেশীয় কুশীলব কারা, এটিও জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। জিয়াউর রহমানকে হত্যায় জড়িত সাবেক এই সেনা কর্মকর্তা কিভাবে নির্বিঘ্নে ভারতে আত্মগোপনে ছিলেন সে বিষয়টি জনসম্মুখে পরিষ্কার করার পক্ষেও জোর দেন স্পিকার। তার কাছে যদি কোনো তথ্য থাকে গুরুত্বপূর্ণ, সেগুলো উদ্ঘাটন করা উচিত। ৪৫ বছর কোথায় কিভাবে ভারতে আত্মগোপন করেছিল, ভারত তাদেরকে কিভাবে প্যাট্রোনাইজ করে, এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেশবাসীকে দেওয়া উচিত। জিয়াউর রহমানের খুনের পেছনে রাজনৈতিক কোনো ইন্ধন ছিল কিনা তাও খতিয়ে দেখার তাগিদ দেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। কারা পিছন থেকে কলকাঠি নিয়েছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আগামী 21 জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এদিন সকালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন শীর্ষ নেতা সহ 10 থেকে 15 জনের একটি দল। 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা রিপোর্ট তারা সাবমিট করেছে। আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে সালাম জানিয়েছিলাম। পলাতক শেখ হাসিনার সরকারের সময়ে 2022 সালে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শিগগিরই ইতিবাচক সংবাদ দেওয়া হবে।
শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। তাহলে কোথায় সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখ আজ। শিক্ষার্থীদের আন্দোলন দমনের 24-এর এই দিনে আরও কঠোর অবস্থান নেয় সরকার। দেশজুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেয়া হয় এই দিন থেকে। এত কিছুর পরও থমকে যায়নি তারুণ্যের জোয়ার। দিনভর সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হন। কেমন ছিল গত বছরের এই দিনটি? নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা মামলার পরেও আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঠেকাতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট সরকার। এরপর 20 জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এদিন গণভবনে 14 দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা করেন, কারফিউর নিয়ম অনুযায়ী রাস্তা কাউকে দেখা মাত্র গুলি করা হবে। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 26 জন আন্দোলনকারী শহীদ হন। সরকারের গুলি ও দমন নিপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেয়া 8 দফা আরও চাপে ফেলে দেয় আওয়ামী লীগ সরকারকে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের চেতনায় নতুন প্রজন্মকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর বনশ্রীতে অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যাপীঠ স্কুল অব দ্য নেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান স্বপ্নের বাংলাদেশ গড়তে আজও অনুপ্রেরণা যোগায়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের জুলাইয়ের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে মানবিক, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব দ্য নেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর হাবিব কাইয়ুম ও প্রিন্সিপাল ZRM আশরাফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সংবাদের একদম শেষ পর্যায়ে আমরা যাবার আগে শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেব। সনদ বিতর্কের অবসান চান মির্জা ফখরুল। জুলাই নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যকারীরা ছোট লোক মন্তব্য ডাক্তার শফিকের। চেতনা বিক্রি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হত্যার শিকার 61 জন, পরিচয় মিলেছে 58 জনের। তদন্ত প্রতিবেদন দাখিল 21 জুলাই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার আমলে 2022 বিশ্বকাপ সম্প্রচারে 140 কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সাংবাদিক নীতিমালা, জানালেন তথ্যমন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।